আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আরো একবার স্বাগত জানাচ্ছি আর্টিকেলের আরেকটি চমৎকার ক্লাসে। গত ক্লাসে আমরা ছড়ার মাধ্যমে শিখেছিলাম আর্টিকেলের কিছু কিছু নিয়ম, এবং আশা করি সবাই বেশ মজা পেয়েছো ছড়াটায়। এবং এই ছড়ার মাধ্যমে তুমি কিন্তু বেশ কিছু পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছো আশা করি। আজকে আমরা আরো 5টি বিষয় নিয়ে আলোচনা করব ডি এর নিয়মের উপরে। তো প্রথমেই আজকে আছে ডি এর বেসিক যে নিয়মটা, একদম মূল যেটা দিয়ে শুরু, দিয়ে নিয়ম, সেটা হচ্ছে ডেফিনেট, নির্দিষ্ট। একটা নাউনকে যখন নির্দিষ্ট করা হবে তখন তার আগে দি বসবে, যেটা আমরা লিখেছি নির্দিষ্ট নাউন এর আগে দি বসে। প্রোনাউনকে নির্দিষ্ট করতে হলে সেখানে দি বসবে, এবং এই দি বসানোর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি তার মধ্যে একটি হচ্ছে ভাওয়েলের ব্যাপারটা মাথার থেকে ঝেড়ে ফেলা। আমাদের একটা প্রচলিত রোগ, প্রচলিত সমস্যা আছে যে আমরা ভাওয়েল দেখলে ইয়ান বসাই। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে হবে, বারবার আমি এটা বলি আগেও বলেছি, এখনো বলছি, যে ভাওয়েল দেখলেই আমাদের ইয়ান বসানো যাবে না। ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে কোনো ভাওয়েল কনসোনেন্টের বিষয় নেই। ডেফিনেট আর্টিকেল সবসময় দি, অতএব কোনো নাউনকে যখন নির্দিষ্ট করা হবে তখন তার আগে আমরা দি বসাবো। যেমন দ্য ম্যান, লোকটি; দ্য বয়, ছেলেটি; দ্য স্টুডেন্ট, ছাত্রটি; দ্য ফ্লাওয়ার, ফুলটি নির্দিষ্ট করা হয়েছে। 2 নম্বর আমাদের যে বিষয়টি আছে, একটি বাক্যে ইনডেফিনিট নাউন একাধিকবার থাকলে তাকে প্রথমবারের পরে দি বসে। ইনডেফিনিট নাউন দ্বারা বোঝানো হয়েছে যেখানে আমরা এ বসাবো। যে নাউনটার আগে এ বসে ওই নাউনটা যদি পরবর্তীতে আরো থাকে বক্তব্যের মধ্যে, তখন সে আর ইনডেফিনিট থাকবে না, তখন সে ডেফিনিট নাউন হয়ে যাবে, ডেফিনিট আর্টিকেল বসবে। যেমন ধরো, আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, আমার আছে একটি ছাতা। আমার একটি ছাতা আছে, এটা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট, ইনডেফিনিট নাউন আসছে এখানে। ছাতা একটি, সে ছাতাতে কি সেটা কিন্তু আমি জানি না। যখন আমি জানি না বা যখন আমি বলিনি, তখন সেখানে কিন্তু আমরা তাকে ডেফিনিট বলতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে এ হওয়ার কথা, আমার একটি ছাতা আছে। ইউ একটি ভাওয়েল হওয়ার কারণে আমরা এখানে বসিয়েছি এন। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে, ড্যাশ আমব্রেলা ইজ রেড। এখানেও কিন্তু ইউ ভাওয়েল আছে, কিন্তু এখানে কিন্তু আমি এই আমব্রেলাটাকে বুঝিয়েছি, তার মানে সে অনির্দিষ্ট। এই আমব্রেলাটা কিন্তু আর অনির্দিষ্ট নেই, সে নির্দিষ্ট হয়ে গেছে। তখন সেখানে কিন্তু আমরা অবশ্যই দি বসাবো, দি আমব্রেলা ইজ রেড। তো তোমরা একটা বিষয় এখানে লক্ষ্য করো, আমি কিন্তু দি এর টি ক্যাপিটাল লেটারে লিখেছি, এন এর কে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখি। তোমরা উত্তর করার ক্ষেত্রে একটা বিষয় খুবই সতর্ক থাকবে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশনের ব্যবহারের ক্ষেত্রে। যদি ফুল স্টপের পরে শূন্যস্থান থাকে, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকে, অবশ্যই সেই উত্তরটা তুমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে। যদি মাঝে থাকে, তুমি কখনোই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে না, স্মল লেটার দিয়ে লিখবে। যদি ক্যাপিটাল লেটার দিয়ে লেখো তাহলে কি তোমার অ্যান্সার হবে না, সঠিক হওয়ার পরেও সেটাকে কিন্তু তুমি মার্ক পাবে না। তো তাহলে আমি এই আমব্রেলা ভাওয়েল হওয়ার কারণে কিন্তু আমরা এখানে এন বসাইনি, দি বসিয়েছি, কারণ আমব্রেলা এখানে নির্দিষ্ট। 3 নম্বরে আছে আমাদের, দেখো, সিঙ্গুলার কমন নাউন। কমন নাউন কি, এক কথা বলতে গেলে জাতিগত যত নাউন আছে, জাতি বোঝাতে আমরা কমন নাউন বলি। এখন সেই কমন নাউনের আবার সিঙ্গুলার। যদি কমন নাউনের সাথে এস না থাকে তাহলে সে সিঙ্গুলার। তো সেই কমন নাউনের সাথে এস না থাকলে তখন আমরা সেই কমন নাউনটার আগে দি বসাবো। যদি কমন নাউনের সাথে এস থাকে, প্লুরাল কমন নাউন হয়ে যায়, তখন কিন্তু আমরা তার আগে আবার দি বসাবো না। যেমন দি কাউ, দি রোজ, কমন সিঙ্গুলার নাউন। তো এই কমন সিঙ্গুলার নাউনের আগে আমরা সবসময় দি বসাবো, কারণ জাতি প্রকাশ পেয়েছে। 3 নম্বরে আমরা বলছি যানবাহনের নামের আগে দি বসে। যানবাহন, আমরা যে বাহনটা চড়ি সেই বাহনটা যখন নাম দেয়া হবে, সেই অর্থে আমরা সেটাকে যানবাহন হিসেবে নির্ণয় করে আমরা দি বসাবো। আমি বাসে চড়ে ঢাকা যাই, এখানে বাস আমার বাহন, কিন্তু সে অনির্দিষ্ট ভাবে আছে।
সে বাসটা যে কোনো নামের হতে পারে, তার মানে সুনির্দিষ্ট। যানবাহন যখন নির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয় তখন তার একটা নাম থাকবে। যানবাহন যখন অনির্দিষ্ট হবে তখন আমরা তার নাম থাকবে না। যেমন বাস, সে কিন্তু কমন নাম, সে কিন্তু প্রপার নাউন হয়নি। যখন আমি বলবো সাকুরা, দুরুতি, হানিফ, গ্রিন লাইন, তখন সে প্রপার নাউন হয়ে গেছে, সুনির্দিষ্ট হবে, তখন তার আগে দিয়ে আসবে। লঞ্চ, আমি লঞ্চে চড়ে ঢাকা যাই, অনির্দিষ্ট। আমি পারাবার 10-এ ঢাকা যাই, নির্দিষ্ট। তো যখন কোনো যানবাহন বা বাহনের নাম থাকে, সেই নামের আগে আমরা দি বসাবো। এক কথায় সেটা ট্রেন হোক, বাস হোক, লঞ্চ হোক, বিমান হোক। কিন্তু যদি শুধু বাহনের নাম থাকে অনির্দিষ্ট ভাবে, প্লেন, বাস, লঞ্চ, ট্রেন, তখন তার আগে আর্টিকেল বসবে না। যেমন দা সাকুরা, সাকুরের আগে দি বসছে। দি টাইটানিক, জাহাজ, দি বসছে। এরপরে আছে 5 নম্বর, আজকে দিনের শেষ পয়েন্ট, যেটা অ্যাডজেক্টিভকে যদি জাতি হিসেবে প্রকাশ করা হয় তবে দিবস। আমরা প্রথমেই আর্টিকেলের যে বিষয়টা নিয়ে আমরা বলেছি সেটা হচ্ছে আর্টিকেল সবসময় নাউনকে মডিফাই করে। আর্টিকেল সবসময় নাউনের নির্দিষ্ট এবং অনির্দিষ্ট অবস্থাকে প্রকাশ করে। তো নাউনকে নির্দিষ্ট করে বলার পরেও অ্যাডজেক্টিভকে কেন আমরা এখানে আনলাম? কারণ অ্যাডজেক্টিভ যখন একজন ব্যক্তির দোষগুণ অবস্থা বোঝায় তখন সে অ্যাডজেক্টিভ আকারে থাকে। কিন্তু যখন অ্যাডজেক্টিভটা একটা কমিউনিটির মধ্যে চলে আসে, যখন অ্যাডজেক্টিভটা সমন্বিত একটা জাতিকে সিগনিফাই করা অর্থে ব্যবহার হয়, তখন সে আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন সে নাউন হয়ে যায়, জাতি হয়ে যায়। যেমন আমি যদি বলি রাজু গরিব, আমি এখানে লিখলাম রাজু ইজ আ পুয়ার বয়। রাজু একজন গরিব ছেলে। এখানে পুয়ার কিন্তু অ্যাডজেক্টিভ, শুধুমাত্র রাজুর দোষগুণ অবস্থা প্রকাশ পেয়েছে তাই সে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বললাম দ্য পুয়ার লিড ভেরি আনহ্যাপি লাইফ, গরিবরা খুবই অসুখী জীবন যাপন করে, তখন গরিবরা জাতি হয়ে গেছে, সকল গরিবদেরকে বোঝানো হয়েছে। ধনীরা, লম্বারা, বেটেরা, মেধাবীরা, যখন সেটা প্লুরাল আকারে অ্যাডজেক্টিভকে প্রকাশ করা হয়। এবং এখানে তোমাদের একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এখানে অ্যাডজেক্টিভটা জাতি এবং এখানে অ্যাডজেক্টিভটা জাতি না? যদি তুমি দেখো অ্যাডজেক্টিভের পরের ভার্বটা প্লুরাল হয়, সেখানে যদি বিভার্ব থাকে আর, ওয়ার, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ, কিন্তু অন্য কোনো ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকে, এস বাই এস না থাকে, তার মানে সেটা প্লুরাল, তখনই সেটা জাতি। যেমন দ্য পুয়ার লিড, আমি যদি এখানে লিডস দিতাম তাহলে সে সিঙ্গুলার হতো, সিঙ্গুলার হলে সে জাতি হবে না, সে অবশ্যই প্লুরাল হবে, তখনই বোঝা যাবে সে জাতি, গরিবরা। তো এই 5টা নিয়ম আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনাগুলোর উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে কিছু এক্সারসাইজ করবে। যখন তুমি এক্সারসাইজ করবে তখন তোমার বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ আমরা যখন লেকচার দিই, লেকচার শুনতে খুবই সহজ মনে হয়, বাট প্র্যাকটিক্যালি তুমি যখন এক্সারসাইজ করবে তখন তোমার ভুলগুলো ধরা পড়ে। এবং আর একটা বিষয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি সবসময় বলবো, সেটা হচ্ছে সলিউশনকে কখনোই কাছে রেখে এক্সারসাইজ করার চেষ্টা করবে না। আগে সলিউশন পড়বে না, আগে এক্সারসাইজ করবে, প্রয়োজনে তারপরে তুমি সলিউশন দ্বারা আনসারটাকে মিলিয়ে তুমি সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করো। কিন্তু তুমি যদি আগে সলিউশন পড়ো তারপরে যদি করতে যাও, তুমি পারবে, কিন্তু আসলে এটা তোমার কোনো কাজে আসবে না। তো আগামী ক্লাসে আমরা আরো বেশ কিছু নিয়ম দিয়ে দেখাবো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।